বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নীতি নির্ধারকরা মূল্যস্ফীতি কমানোর জন্য যেসব মেজারগুলো নিচ্ছেন তার মধ্যে একটা অর্থোডক্স মেজার, সেটা হচ্ছে যে বাজারে টাকার সরবরাহ কমানো। আসলে কি বাজারে টাকার সরবরাহ বেশির কারণে ইনফ্লেশন, নাকি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন? যদি 2020 সাল পর্যন্ত ডলারের বাংলাদেশ টাকা এবং ডলার রেটের এক্সচেঞ্জ রেট যদি 90-95 মধ্যে থাকতো, তাহলে আজকে যে ঘটনাটা ঘটেছে 110 থেকে 25, সেটার কারণে আমাদের যারা ক্যাপিটাল লস করেছি, তাহলে এটা হতো না। আমার ইন্টারেস্ট পেমেন্ট করছি, ফর এক্সাম্পল আজকের রেট যদি 13 পয়েন্ট সামথিং যদি ইন্টারেস্ট হয়, আমার ইন্টারেস্ট পেমেন্ট করছি আমি 100 crore উপর। ওয়ার্কিং ক্যাপিটাল, ইউজেবল ক্যাপিটাল হচ্ছে আমার 70 কোটি টাকা। আমার ইন্টারেস্ট রেট আসলে 13% নাকি 23%? তিনটা এইচএস কোডের মধ্যে ক্যাপটা আমি দেখলাম যে ইনসেন্টিভের ভিতরে আছে, আর দুটো ইনসেন্টিভ বাইরে। আবার বলছেন আপনি ম্যানমেড ফাইবার ইনসেন্টিভ দিচ্ছেন, আবার ম্যানমেড ফাইবার দিয়ে যদি লং প্যান্ট বানালে সেখানে ইনসেন্টিভ নেই, টি শার্ট বানালে ইনসেন্টিভ নেই, তাহলে ইনসেন্টিভ কি আছে? প্রবাবলি আন্ডার গার্মেন্টসে আছে। আন্ডার গার্মেন্টসে কাপড় লাগে কত, ভ্যালু কত, ইনসেন্টিভ দেবেন। Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টকসে। দর্শক, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন নুরুল ইসলাম, চেয়ারম্যান অ্যান্ড সিইও ওয়েল গ্রুপ। দর্শক, আমরা জানি যে ওয়েল গ্রুপ বাংলাদেশে আসলে স্বাধীনতার পরপর তাদের যাত্রা শুরু সুইং থ্রেডের বিজনেস দিয়ে। তারা এখন কিন্তু আমরা অনেকেই জানি ওয়েল ফুড সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতেই আউটলেট আছে। সো ওয়েল ফুড একটা অনেকটা পরিচিত নাম। দর্শক, তারা গার্মেন্ট, টেক্সটাইল, অ্যাক্সেসরিজ, হসপিটালিটি বিভিন্ন ধরনের বিজনেসে আছে। এখন প্রায় 22টি কোম্পানি আছে তাদের, এবং অ্যারাউন্ড 25,000 লোক কিন্তু এই গ্রুপটাতে কাজ করে থাকে। সো দর্শক, সেরকম একজন আমরা উদ্যোক্তাকে পেয়েছি, যার সঙ্গে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, চ্যালেঞ্জেস। আমরা জানি যে অনেক কিছু ঘটতেছে, তো সেগুলো নিয়ে দর্শক আপনাদের সঙ্গে ডিসকাস করব আমরা এবং শেয়ার করব। সো নুরুল ইসলাম ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে নিয়ে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার। ভাই, যেটা বলছিলাম যে ইনফ্লেশন আমাদের বেশ হাই, অনেক 1.5 বছর ধরে। এর মধ্যে ধরেন যে ডলারের এক্সচেঞ্জ রেট আমরা জানি যে সেটা একটা বড় টাকা ডেপ্রিসিয়েট হয়েছে। সো অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে, ইউটিলিটি, এনার্জি প্রাইস বেড়েছে। সো ব্যবসা বাণিজ্য আসলে কেমন চলছে এখন? আপনি একজন উদ্যোক্তা হিসেবে কেমন ফিল করছেন? ধন্যবাদ। শুরুতে আপনি ওয়েল গ্রুপ সম্পর্কে বলেছেন, আমাদের এটা পারিবারিক কোম্পানি। আমরা আসলে একেবারে ছোট আকারে আমার বড় ভাই সুইং থ্রেডের ব্যবসা দিয়ে শুরু করেছিল। এখনও বাংলাদেশে ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল সুইং থ্রেডে আমরা বেশ ভালো অবস্থানে আছি। আর ফুডের ব্যবসা হচ্ছে আমাদের একটা শখের ব্যবসা। আপনি যে প্রশ্নটা করেছেন, ব্যবসা কেমন চলছে, ব্যবসাতে বলার আগে আপনি ইনফ্লেশন শব্দটা উচ্চারণ করেছেন, মানে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কোনো ব্যবসা বাণিজ্য আর ভালো চলে না। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক কিছুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে মূল্যস্ফীতির কারণটা কি। আপনি যদি কারণ নির্ণয় না করে অ্যাকশনে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন না। আমার কাছে আমি একটু কনফিউজ যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নীতি নির্ধারকরা মূল্যস্ফীতি কমানোর জন্য যেসব মেজারগুলো নিচ্ছেন তার মধ্যে একটা অর্থোডক্স মেজার, সেটা হচ্ছে যে বাজারে টাকার সরবরাহ কমানো। আসলে কি বাজারে টাকার সরবরাহ বেশির কারণে ইনফ্লেশন, নাকি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন? এই প্রশ্নটা কিন্তু আমার কাছে আছে, নিজের কাছে করি, আপনার মাধ্যমেও করছি যে আসলে ইনফ্লেশনের, আমি অর্থনৈতিক ছাত্র না, বাট যেহেতু ব্যবসা বাণিজ্য করি কিছু কিছু বিষয় তো বুঝতে হয়। ইনফ্লেশন অর্থোডক্স দুইটা কারণে হয়, একটা হচ্ছে যে ডিমান্ড পুশ ইনফ্লেশন, আরটা হচ্ছে সাপ্লাই পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুশ ইনফ্লেশন হচ্ছে মানুষের পকেটে প্রচুর টাকা, মানুষ বাজ বিচার না করে কেনে, যে কারণে সাপ্লাই শর্ট পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায়। আরটা হচ্ছে সাপ্লাই পুশ ইনফ্লেশন, অর্থাৎ সাপ্লাইয়ের সংকট, জিনিসপত্রের দাম আন্তর্জাতিক কারণে বা দেশীয় কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যে কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেটা একটা ইনফ্লেশন। এখন আমাদের দেশের ইনফ্লেশন যেটা সরকারি হিসেবে 8-9%, অনেকে বলে 12, 13, 14, 15%। সরকারি হিসাবেই আমরা বলছি যে ধরেন যে ডিসেম্বর মাসে ছিল 9.48%। তাহলে এই ইনফ্লেশনকে কমানোর জন্য নীতি সুদের হার বাড়ানো হলো। আমি যদি ভুল না করি
জিনিসপত্রের দাম বাড়ার মূল কারণ ছিল হঠাৎ করে আমাদের ডলার বাংলাদেশের টাকা মান কমে যাওয়া, প্রাইস 27 to 30% কমে গিয়েছে। এটা ডাইরেক্টলি আমাদের প্রোডাক্টের উপর পড়েছে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করি। অনেকে বলে, আমি সবসময় বলি যে পানি তো আমরা ইম্পোর্ট করি, অনেকে বলে পানির দেশে আবার পানি কেউ ইম্পোর্ট করেন। পানিটাকে আপনি ড্রিঙ্কেবল করার জন্য যে কেমিক্যাল ইউজ করেন সেটা ইম্পোর্টেড, পানিটাকে বটলিং করার জন্য যে বটল দরকার র মেটেরিয়াল সেটা ইম্পোর্টেড, লেভেলটা ইম্পোর্টেড। তাহলে ড্রিঙ্কেবল ওয়াটার যেটা আপনি খাচ্ছেন সেটাও কিন্তু ইম্পোর্টেড ওয়াটার। দেন এগেইন ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারের কথা বলেন, ইন্ডাস্ট্রিতে যখন ওয়াটার প্রি প্রসেসিংয়ে শুরু হয় তখন ওয়াটারকে ট্রিট করতে হয়, ট্রিটমেন্টের জন্য সমস্ত কেমিক্যাল ইম্পোর্ট হয়ে আসে। আবার কাজ করার পরে ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করতে হয়, সেই কেমিক্যাল পুরোটা ইম্পোর্ট করি। তাহলে পানিটা যেখানে ইম্পোর্টেড, সেখানে ডলার যখন টাকা যখন মান হারায় তখন কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্টের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। 30% মান হারানো মানে জিনিসপত্রের দাম 30% বেড়ে গেছে। তার উপর আপনি কস্ট অফ প্রোডাকশনের জন্য ইউটিলিটি কস্ট ইজ হাই ইম্পর্টেন্ট, সেখানে 178% আপনি ইউটিলিটি কস্ট বাড়িয়েছেন, ডিজেলের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। তাহলে টাকার দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, লজিস্টিক কস্ট বেড়েছে, মানুষের বেতন বৃদ্ধি করতে না পারলেও গভর্নমেন্ট সেক্টরের বেতন প্রায় 40% বাড়ানো হয়েছে। সব কিছুর বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। সেখানে আপনি আবার নীতি সুদের হার বাড়িয়ে ফান্ড কষ্ট বাড়িয়ে দিলেন, তাহলে কি জিনিসপত্রের দাম কমবে না বাড়বে? ইটস এ বিগ কোয়েশ্চেন রেখেই আমি অর্থনীতির ছাত্র না, নীতি নির্ধারক না, আমার প্রশ্নটাই রেখে গেলাম যে এই অবস্থায় ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য যেই অর্থোডক্স চিন্তাটার উপর ভিত্তি করে আমরা নীতি সুদের হার বাড়িয়েছি, সেটাতে ইনফ্লেশন কমার কোনো সম্ভাবনা নেই। আর ইনফ্লেশন যদি না কমে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে না, কারণ ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে মানুষের ক্রয় ক্ষমতা। মানুষের ক্রয় ক্ষমতা যখন কমে যায় তখন কিন্তু প্রোডাক্টের ডিমান্ড কমে, প্রোডাক্টের ডিমান্ড কমলে প্রোডাকশন হাউসগুলো আইডল হয়, প্রোডাকশন হাউসগুলো যখন আইডল হয় তখন জব কাট হয়, স্যালারি কাট হয়, মানুষের আয় আরও কমে। তখন এই চক্রের মধ্যে যদি দেশ পড়ে যায় তখন কিন্তু ডোমেস্টিক মার্কেটে যখন ডিমান্ড কমে যায় সমস্ত ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। তাই আমি মনে করি যেভাবে হোক না কারণ কে দায়ী আমি সেটা বলছি না, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অর্থনীতিতে যে হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে দ্রুততার সাথে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই বলেই আজকের এই অবস্থা। এখনো যদি আমরা সেটা স্বীকার না করে আমাদের ভুল সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে আমাদের পলিসি মেকাররা যদি চলেন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ভুল সিদ্ধান্ত বলছেন কি, যেভাবে এই যে ধরেন পলিসি রেট বাড়ানো, সেটার ইন্টারেস্ট রেট বেড়ে গেল, বা এই যে এক্সচেঞ্জ রেট প্রপারলি ম্যানেজ করতে পারে নাই, এগুলোকেই ভুল সিদ্ধান্ত বলছেন? শুনেন, আমরা যখন টাকা যখন ডলারের এগেইনস্ট 85-86 ছিল তখনই কিন্তু বিজেএমই, বিকেএমই, বিটিএমই, এফবিসিসিআই বলেছিল যে ডলারের রেটটাকে বাজার ভিত্তিক করা হোক। আমি কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার পক্ষের লোক না, নিয়ন্ত্রণ পলিসি মেকারদের একটা থাকতেই হবে। ডলারের যদি সেই সময় থেকে যদি 1 টাকা 1 টাকা করে বেড়ে 2020 সালে এসে যদি 90-95 টাকা হতো না, বা এটা তো কমতেও পারতো। ধরেন যে কোভিডের সময় যখন সাপ্লাই চেইন অলমোস্ট হল্টেড, তখন কিন্তু ধরেন যে ডিমান্ড তো কম গ্লোবালি, তখন কিন্তু ডলারটা ধরেন যে অনেকে বলে 70-75-ও নামতে পারতো না। শুনেন, যখন কোনো জিনিস বন্ধ হয়ে থাকে সেটার উপর ভিত্তি করে যখন কোনো ঘটনা ঘটে ওটাকে কিন্তু রেফারেন্স হিসেবে নেওয়া যায় না। কোভিড হবে কেউ জানতো না, কোভিডের প্রতিঘাতগুলো কি হবে সেটা জানতো না, অল অ্যান্ড সাডেন সেটা হয়েছে। আমি যে বলতে এই ডলার এক্সচেঞ্জ রেটের ভুল সিদ্ধান্তটা শুরু হয়েছে কিন্তু 10-12 বছর আগ থেকে। আপনি যখন ইন্ডিয়া ডিভ্যালু করা হচ্ছে, পাকিস্তান ডিভ্যালু হচ্ছে, ভিয়েতনাম ডিভ্যালু হচ্ছে, কম্বোডিয়া ডিভ্যালু হচ্ছে, শ্রীলঙ্কা ডিভ্যালু করা হচ্ছে, তখনও কিন্তু আমরা বললাম যে না, আমাদের তো অনেক শক্তিশালী টাকা, আমরা ডিভ্যালু করবো না। অল ইন এ সাডেন আপনি 6 মাসের মধ্যে আপনি প্রায় 27% ডিভ্যালুয়েশন করতে বাধ্য হলেন। তাহলে এই কাজটা যদি আগ থেকে করা হতো, আজকে আমরা যারা ক্যাপিটাল লস করেছি তারা অন্তত ক্যাপিটাল লস করতাম না, কারণ আমি বুঝতে পারতাম যে এই মাসের
86 টাকা, আগামী মাসে 88 টাকা, 90 টাকা, 95 টাকা। যদি 2020 সাল পর্যন্ত ডলারের বাংলাদেশ টাকা এবং ডলার রেটের এক্সচেঞ্জ রেট যদি 90-95-এর মধ্যে থাকতো, তাহলে আজকে যে ঘটনাটা ঘটেছে 110 থেকে 25, সেটার কারণে আমাদের যারা ক্যাপিটাল লস করেছি, তাহলে এটা হতো না। ইনফ্লেশনটা একটা সহনীয় পর্যায়ে হয়ে যায়, কারণ প্রতিদিন যখন কস্ট বাড়ছে, প্রতি মাসে বা 3-4 মাস পর পর আমরা কিন্তু আমাদের প্রোডাকশন হাউসগুলো অ্যাডজাস্টমেন্ট করছি এবং ওটার সাথে ম্যাচ করার চেষ্টা করছি। 2%, 3%-কে ম্যাচ করা যায়, 30%-কে ম্যাচ করা যায় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা যারা ক্যাপিটাল লস করেছি, এখন আমাদের অবস্থা কি হবে? ক্যাপিটাল লসের কি একটা উদাহরণ ধরেন যে? হ্যাঁ, আমি যেমন মনে করেন আমরা যারা ব্যবসা করি, আমাদেরকে মনে করেন সিসি অর্থাৎ একটা লিমিট দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, ব্যাংকগুলো দিয়েছে। ফর এক্সাম্পল, আমাকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে টু রান মাই বিজনেস। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি এবং আমি ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক আমাদের সব কিছু ইম্পোর্টেড, সেখানে আমার ডলারের সাথে আমার এই যে 100 কোটি টাকার যে সিসি লিমিটটা ছিল, সেটা কনভার্সন রেট ছিল 86 বা 87, অর্থাৎ এই রেট দিয়ে আমি ইম্পোর্ট করতে পারতাম। এখন সেটা যখন 110 টাকা হয়ে গেছে, তাহলে 100 কোটি টাকা এখন 70 কোটি টাকা হয়ে গেছে। আমি ইন্টারেস্ট পেমেন্ট করছি কিন্তু 100 কোটি টাকার উপর। আমার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল আছে 70 কোটি টাকা, কারণ ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমারটা এটা স্কিউজ হয়ে 70 করে চলে আসছে। আবার আমার রিকোয়ারমেন্ট, আমি যদি সে আগে রিকোয়ারমেন্টের কথাও জানি, আমার কিন্তু ডলার এক্সচেঞ্জ রেটের আগে আমি ডলার কিনতাম 85 দিয়ে, এখন ডলার কিনতে হচ্ছে আমাকে 110, 25, 20, 25 যেভাবে পারে। তাহলে আমার রিকোয়ারমেন্ট বেড়ে গেছে আরো 30%। আই লস 30% বিকজ অফ দ্য ডেপ্রিসিয়েশন, রিকোয়ারমেন্ট 30% বিকজ অফ দ্য অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ডলার। তাহলে আমার কাছে কিন্তু টাকা আছে 70 কোটি, লাগছে কিন্তু 115 কোটি বা 120 কোটি। তাহলে আমি শর্টেজ কত? 30 প্লাস 25, প্রায় 55 কোটি টাকার শর্টেজ আছে। এই 55 কোটি টাকা আমি যখন ব্যাংকে যাই, ব্যাংক বলছে আমি দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নেই। অথবা আপনার বিজনেস এখন রিস্কে চলে গেছে, আমি আপনাকে ফার্দার ইনভেস্টমেন্ট করবো না। তাহলে আমার রিকোয়ারমেন্ট 130 বা 125 কোটি টাকা, আছে আমার কাছে 70 কোটি টাকা। আমার ইন্টারেস্ট পেমেন্ট করছি, ফর এক্সাম্পল আজকের রেট যদি 13 পয়েন্ট সামথিং যদি ইন্টারেস্ট হয়, আমার ইন্টারেস্ট পেমেন্ট করছি আমি 100 crore উপর। ওয়ার্কিং ক্যাপিটাল, ইউজেবল ক্যাপিটাল হচ্ছে আমার 70 কোটি টাকা। আমার ইন্টারেস্ট রেট কি আসলে 13% নাকি 23%? I have a big question যে আমার ইন্টারেস্ট কি 13% নাকি 23%? কারণ আমি ইন্টারেস্ট দিচ্ছি তার 100 কোটি টাকার উপর, আমাকে স্যাংশন লেটার 100 কোটি টাকা, ওয়ার্কেবল ক্যাপিটাল আমার কাছে আছে এখন in terms of the dollar exchange rate 70 কোটি টাকা। তাহলে 13 পয়েন্ট সামথিং যদি আমি ইন্টারেস্ট দেই 100 কোটি টাকার উপর, ইউজ করছি 70 কোটি টাকা, তাহলে আসলে আমার ইন্টারেস্ট রেট কত? ইজ ইট 13 পয়েন্ট সামথিং অর 23 পয়েন্ট সামথিং অর 20 পয়েন্ট সামথিং? এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সবগুলো অ্যাকুমুলেট করলে আমি মনে করি যে আমি কিন্তু কোনো সমাধানের কথা বলছি না, কারণ আমি অর্থনীতির ছাত্র না, আমি পলিসি মেকার না, আমি আমার সমস্যার কথা বলছি। আমি কোন কোন সমস্যা একজন এন্টারপ্রেনার হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে আমি সামনে। এর মধ্যে গ্লোবাল ইনফ্লেশনের কারণে ডিমান্ড কমে গেছে। আমরা যেমন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সপোর্টিং কান্ট্রি, সারা পৃথিবীতে কিন্তু ইনফ্লেশনের কারণে ডিমান্ড কমেছে। ডিমান্ড কমার কারণে অর্ডার কমেছে, অর্ডার কমার কারণে আপনার এক্সপোর্ট কমেছে। এখন প্রশ্ন আসছে, আপনারা পত্রপত্রিকা বলছেন এক্সপোর্ট তো কমে নাই। আমি যদি বলি যে এক্সপোর্ট কমেছে, এই বিতর্কের অবসান কিভাবে হবে? সরকারের বিভিন্ন মাধ্যম বা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমাদের এক্সপোর্ট যে এন্ট্রিটা হচ্ছে সেটাই রং হচ্ছে। কারণ আমাদের এখানে কিন্তু দুইটা এক্সপোর্ট, ডাইরেক্ট এক্সপোর্ট, একটা হচ্ছে ডিমড এক্সপোর্ট। ডাইরেক্ট এক্সপোর্ট হচ্ছে যেমন মনে করেন ফর এক্সাম্পল আমি এই পেনটা বানিয়ে $6 করে এক্সপোর্ট করি, এটা হচ্ছে আমি $6 নেশন $6 পাচ্ছি এই পেনটার এগেনস্টে। কিন্তু এই পেনটার জন্য সুতা বানিয়েছে একজন, কাপড় বানিয়েছে একজন, কাপড়টা রং করেছে একজন, তার ছিল $3। সে কিন্তু এটাকে ডিমড এক্সপোর্ট, সে করে কাপড়টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দিয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কার্টন সু করে সেলাই করে $6 করে বিক্রি করছে। দেশ কিন্তু পেয়েছে $6, আর $3 ছিল ডিমড এক্সপোর্টারের কন্ট্রিবিউশন, লোকাল সাপ্লায়ার যেটা ডিমড এক্সপোর্টার বলে। তাহলে আপনি যদি $3 ডিমড এক্সপোর্টারের এন্ট্রি দেন, $6 ডাইরেক্ট এক্সপোর্ট এন্ট্রি দেন, এই প্যান্টের এক্সপোর্ট হয়েছে $9। কিন্তু আসলে এই ডলার এক্সপোর্ট করে জাতি পেয়েছে, ন্যাশনাল ট্রেজারিতে জমা হয়েছে $6। তাহলে $3 আপনি বেশি এন্ট্রি দিয়েছেন, ইনফ্লেটেড হয়ে গেছে এক্সপোর্টটা। পলিসি মেকার যে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলে যে হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, ওনার কাছে যখন রং ডেটা দিয়েছেন, উনি যখন দেখছেন যে এক্সপোর্ট তো ভালোই, একটা প্যান্ট বিক্রি করে $9 পেয়েছি, হ্যাঁ, তাহলে এখানে ব্যবসায়ীদের সমস্যা কি? আসলে তো এই প্যান্টটা বিক্রি $6 পেয়েছেন।
এই যে রং ডেটা দিয়ে পলিসি মেকিংয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমি গত পরশুদিন সম্ভবত আপনাদের পত্রিকায় বা অন্য একটা পত্রিকায় দেখলাম 7 মাসে $7 বিলিয়ন গ্যাপ এক্সপোর্টের একটা হিসাব গরমিল। কেউ বলছে ফর এক্সাম্পল $14 বিলিয়ন এক্সপোর্ট, কেউ বলছে $21 বিলিয়ন এক্সপোর্ট। তাহলে 7 মাসে যদি $7 বিলিয়ন এক্সপোর্টকে যদি আপনি ট্র্যাক করতে না পারেন, আপনি যদি বলেন যে $7 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, আবার আরেকজন বলছেন আপনি বলছেন 21 বিলিয়ন হয়েছে, আরেকজন বলছে 14 বিলিয়ন হয়েছে, তাহলে কোনটার উপর ভিত্তি করে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের যে অর্থনীতির, দেখেন কোভিড আনওয়ান্টেড একটা সিচুয়েশন, সরকার কিন্তু বেশ ভালোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কোভিডকালীন ক্রাইসিসটাকে খুব ভালোভাবে কিন্তু অ্যাড্রেস করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ লাগার পরে আমরা ইউক্রেন যুদ্ধের এফেক্ট কতদিন হবে, ইউক্রেন যুদ্ধটা কদিন চলবে সেটা আমরা বুঝতে পারিনি। তাহলে কোভিড থেকে উত্তরণের পরে ইউক্রেন যুদ্ধের কারণে আপনি 30 টাকার ময়দা হয়ে গেল 35, আপনি যদি কমোডিটিতে আসেন 30 টাকার ময়দা হয়ে গেল এখন 60 টাকা, 70 টাকার পাম অয়েল হয়ে গেল 140 টাকা, 80 টাকার চিনি হয়ে গেল 140 টাকা। আপনি মিল্ক পাউডার পুরোটাই বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসতে হয়, সে 250 টাকা 300 টাকার মিল্ক পাউডার এখন 600 টাকা। তাহলে আর থাকে কি? আর থাকে কি? মানে কোন দিকে কি করব সেটাই আসলে বুঝতে পারছি না। আর আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু খুব বেশি আমদানি নির্ভর, আপনি যেটা উদাহরণটা দিলেন আমদানি নির্ভর। অনেকে বলে চাল উৎপাদন করে, বাবা চালের জন্য যে ইউটিলিটি ব্যবহার করি আমি সেটা তো ইম্পোর্টেড। আমার গ্যাস ইম্পোর্টেড, গ্যাস দিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করি, সেটা দিন শেষে সেটা ইম্পোর্টেড। আমার সার বলতে গেলে পুরোটাই ইম্পোর্টেড। হ্যাঁ, তাহলে ইকুইপমেন্টস যেগুলো আমরা করি, আমরা তো এখনো কোনো এগ্রিকালচার ইকুইপমেন্ট লোকালে করতে পারিনি। ফর এক্সাম্পল সেগুলো আমরা চায়নার থেকে এনে আমরা, আপনার যদি কাল্টিভেশনটাকে যদি অটোমেশনে যেতে চান সেখানেও কিন্তু এগেইন উই হ্যাভ টু ইম্পোর্ট। সো আমি মনে করি যারা বলে যে এটা পুরোটা হচ্ছে আমদানি নির্ভর দেশ, এখানে এক্সপোর্টকে বুস্ট আপ করতে হলে আমদানি এবং রপ্তানির সাথে একটা সমন্বয় করতে হবে। আপনি দেখেন আরেকটা মারাত্মক জিনিস আমি দেখেছি, এক্সপোর্টাররা পাচ্ছেন 9 পয়েন্ট সামথিং $1 এক্সপোর্ট করলে, ফর এক্সাম্পল $10। বাট আপনি যখন আবার ইম্পোর্টার হিসেবে ইম্পোর্ট করতে যাচ্ছেন, ব্যাংক আপনার কাছ থেকে কখনো 20 টাকা কখনো 25 টাকা নিচ্ছেন। তাহলে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে গ্যাপ, সেই গ্যাপটা এত বড় হয়ে গেলে আপনি ম্যানুফ্যাকচারিং খাত টিকে রাখবেন কীভাবে? আমি একাধারে এক্সপোর্টার, আমি একাধারে ইম্পোর্টার। অনেকে বলছে ডলারের দাম বাংলাদেশ টাকা লস করাতে এক্সপোর্টারদের লাভ হয়েছে। আমি বলি কীভাবে লাভ হয়েছে? আমি যে $100 এক্সপোর্টটা করি, $70 আমি ইম্পোর্ট করি। আমার প্রিট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য কেমিক্যালটা ইম্পোর্ট করতে হয়, 70% $70 আমি ইম্পোর্ট করি। তাহলে আমি $70 উপর কোনো রিটেনশন পাচ্ছি না, পুরোটাই $100 এক্সপোর্টের মধ্যে $70 আমি দিয়ে দিচ্ছি ইম্পোর্টের এগেনস্টে, আর থাকে আমার $30 উপর আমি কিছু টাকা বেশি পেয়েছি, কিন্তু লস করেছি 70-র উপরে। আমি যদি $100 উপরে যদি 110 টাকা পেতাম তাহলে আমি অনেক টাকা পেতাম। আমি কিন্তু এখন 100 টাকার উপর 110 টাকা পাচ্ছি না, $30 উপর 110 টাকা পাচ্ছি। সো ইনফ্যাক্ট আমার কিন্তু গেইন, এক্সচেঞ্জ গেইন খুব অনেক কম, কারণ $70 উপর আমি এক্সচেঞ্জ লস করছি, আবার $30 উপর আমি এক্সচেঞ্জ গেইন করছি। সো আর লসটা ইজ হিউজ। আপনি দেখেন, আপনি দিচ্ছেন এক্সপোর্টারকে 109 প্লাস আর 110, আবার আমি যখন ইম্পোর্ট করার জন্য যাচ্ছি আপনি আমার কাছে 125 চার্জ করছেন। আর আমি যখন এক্সপোর্টার হিসেবে ইম্পোর্ট করি তখন আপনি, আমার ব্যাংক বলছে যে আপনার এক্সপোর্ট প্রসিড থেকে আপনার ইম্পোর্টের পার্টটা আমি দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আমি এই ডলারটা বাইরে বিক্রি করতে পারছি না, কারণ সে কিন্তু ট্যাগ রেখে দিতে। কারণ আপনি দেখেন, ফর এক্সাম্পল আমি এই কাপড়টা বানানোর জন্য আমার $100 ইম্পোর্ট আছে, আমি এটাকে $130 বানিয়ে এক্সপোর্ট করলাম, সে কিন্তু $100 কেটে ওই $100 পেমেন্টটা দিয়ে দিচ্ছে। আমি এই $100টা কিন্তু বাজারে বিক্রি করে এই যে বাজারে যে বাড়তি প্রাইস সেটা কিন্তু পাচ্ছি না, বিকজ ডলার টু ডলার সে অ্যাডজাস্ট করে ফেলছে। এক্সপোর্টার হিসেবে আমার সুবিধা হচ্ছে কি, আমাকে ওই ডলারটা কিনে বাজার থেকে দিতে হলো না আমার এক্সপোর্ট, কিন্তু আমার অসুবিধা হচ্ছে আমি কিন্তু $100 উপর বাড়তি প্রাইস পাচ্ছি না, আমি বাড়তি প্রাইসটা পাচ্ছি $30 উপর। তাহলে আপনি যদি ডলার ডিপ্রিসিয়েশন 30% হয়, $100 উপর 30% হলে 30 টাকা পেতাম, আর $30 উপর 30% হলে 9 টাকা পাচ্ছি, তাই না? আসলে আমি পাচ্ছি 9 টাকা। 9 টাকাকে যদি আপনি $100 কনভার্ট করেন, ইসি 9%, লুজিং 27% or 30%, গেইনিং 9%। আচ্ছা, 3 নং ইন্টারেস্টিং। দেখেন, আপনি লুজিং 27 or 30%, গেইনিং 9%। 9% কিভাবে? আমার $100 যে ইম্পোর্ট, $100 যে এক্সপোর্ট, সেখান থেকে $70 ব্যাংক কেটে আমার ইম্পোর্ট বিলের এগেইনস্টে অ্যাডজাস্ট করে ফেলেছে। রাইট।
আমাকে দিয়েছে $30। তো এই $30 ভাঙাইয়ে 109 টাকা করে ভাঙিয়ে আমি শ্রমিকের বেতন দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, সব কিছু দিয়েছি। তাহলে আমার গেইন ইজ 9%। কারণ আমি $100 কনভার্ট করলে আমি লস করছি কিন্তু 27%। এই হিসাবগুলো কিন্তু আমার পিএনএল অ্যাকাউন্টে ডাইরেক্টলি এফেক্ট করছে, যে কারণে পিএনএল অ্যাকাউন্ট প্রতিদিন মাইনাস হচ্ছে। পিএনএল যখন মাইনাস হয়, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন মাইনাস হয়, তখন কিন্তু আমি আস্তে আস্তে দেউলিয়ার দিকে চলে যাই, এবং সেটাই হতে যাচ্ছে। আচ্ছা, ভেরি কনসার্নিং ইস্যু। এই যে এত সমস্যা, এর মধ্যে বাংলাদেশে আসলে নতুন বিনিয়োগ, এই পরিস্থিতিটা কিরকম আপনার অভিজ্ঞতা? নতুন বিনিয়োগ এই মুহূর্তে, নতুন বিনিয়োগ যারা করেছে গত কয়েক বছর, আমাদের এখন টিকে থাকার লড়াই। আমরা দেখেন কোভিড আনওয়ান্টেড সিচুয়েশনের মুখোমুখি হয়েছে আমরা। কোভিড, ফর এক্সাম্পল, আমার পরিবার কোভিডের আগে প্রায় 400 কোটি টাকা ইনভেস্ট করেছে, উইথ দ্য হোপ আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার পাবো, বাজার ব্যবস্থা ভালো হচ্ছে, দেশের অর্থনীতি ভালো হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, ব্যবসা হবে। আমরা কিন্তু 400 কোটি টাকা ইনভেস্ট করেছি। কোভিডের কারণে ইনভেস্টমেন্ট চালুই করতে পারিনি। কোভিডের পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, ডলার এক্সচেঞ্জের কারণে আমার অনেক টাকা চলে গেছে। যেসব ডেফার্ড পেমেন্ট ইউপাসেলসির মাধ্যমে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছি, এটাতে আমরা মালগুলো 1 বছর আগে এনে বিক্রি করে দিয়েছি 85, 86, 87 দিয়ে 4% ইন্টারেস্ট ইউপাসেলসি করেছি, কিন্তু পেমেন্টটা করলাম ডিসেম্বরে এসে 110 টাকা, 15 টাকা। সো আই লস্ট ক্যাপিটাল। সো সব কিছু মিলে আমি যদি আমার পারিবারিক ইনভেস্টমেন্টটাকে একটা একক হিসেবে ধরি, সেখানে আমার যে ইনভেস্টমেন্ট সেটাকে টিকিয়ে রাখার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি পরাজিত না জয়ী আমি বুঝতে পারছি না। ধরেই নিয়েছি আমি হেরে গেছি, সেখানে আমাকে তো নতুন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারছেন না। আর আমার এই দুরবস্থা দেখে আপনি আমার বন্ধু হিসেবে কিছু টাকা ইনভেস্টমেন্ট করার জন্য আমার কাছে এসছেন। আপনি দেখছেন যে আমার অফিস বড় ছিল, ছোট হয়ে গেছে, আমার অফিসের লোকজনের বেতন কমে গেছে, আমার চেহারা মলিন, আমার ফ্যাক্টরিতে বেতন দিতে পারছি না বলে আন্দোলনের কথা আপনি শুনছেন। তখন তার আপনি ইনভেস্টমেন্টে উৎসাহিত হবেন না। আপনি ভাববেন যে 30 বছর বা 35 বছর নুরুভাইকে দেখেছি ভালো করতে, ওনার অবস্থা এই, আমি আবার কোন বিপদে পড়ি, বাবা ওয়েট করি। সো ইনভেস্টমেন্ট ইস এটা কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু একটা ধারণার উপর ভিত্তি করে হয়, আর ফ্যাক্টস অ্যান্ড ফিগারের উপর ভিত্তি করে হয়। এই দেশে যে ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো, ডেটাগুলোকে প্রেজেন্ট করা হচ্ছে, সেখানে আপনি কনফিউজড। রাইট। আবার আপনার বন্ধু বান্ধব যারা ইনভেস্টমেন্টে আছে তাদের চেহারা দেখে আপনি কনফিউজড। তাহলে আপনি নতুন ইনভেস্টর হিসেবে আপনি কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, না ট্রু এটা আসলে অনেক তো অনিশ্চয়তা, প্লাস এর মধ্যে ধরেন যে এই যে সুদের হারটা বেড়ে যাওয়া, যদিও এটা বলা হচ্ছে যে আপনিও আলোচনায় এনেছেন যে পলিসি রেট বেড়ে যাওয়া, তো এটা সরাসরি তো লেন্ডিং রেটটা এখন 13.5% হয়েছে এই ফেব্রুয়ারি মাসে। সো আপনি যে যারা লোন নিয়ে আপনি যে 400 crore টাকা ইনভেস্ট করছেন, নিশ্চয়ই এখানে ব্যাংকের লোনও আছে। ব্যাংকের লোনে বলতে গেলে সো আপনার ফ্যাক্টরিও ফুল ফ্লেজে চালু করতে পারেননি, কিন্তু আপনার সুদ বাবদ তো ব্যয় বেড়ে যাচ্ছে। সিচুয়েশন কি এরকম? আমি তো বললাম যে আমার সুদ কিন্তু আসলে 13% না, আমার 23%, কারণ আমার ক্যাপিটাল লস হয়ে গেছে আগের টাকাগুলোর উপর নেওয়াতে। এক্সচেঞ্জ রেটের কারণে আমি লস করেছি, এর আমার ক্যাপিটাল লস হয়েছে। তারপর আবার সুদ বাড়িয়েছেন, তার আগে আপনি বিদ্যুতের দাম বাড়িয়েছেন। আমি যখন প্রজেক্টটা করি তখন আমার গ্যাসের দাম ছিল 12 টাকা। আমি তো জানি নাই, সরকার তো আমাকে বলেননি যে গ্যাসের দাম 30 টাকা হবে। আমার কিন্তু প্রজেক্ট প্রোফাইল যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু কস্ট অফ এনার্জি ছিল 12 টাকা। ওটার উপর ভিত্তি করে আমি কস্টিং করেছি। আমার কস্ট অফ ফান্ড ছিল 9%, ওটার উপর ভিত্তি করে আমি ব্যাংক থেকে টাকা নিয়েছি। আপনি আমার এনার্জি কস্ট বাড়িয়ে দিলেন 178%। আমার ইন্টারেস্ট রেট 9 থেকে চলে গেল এখন 14%। তাও আবার আমি বলি যে আমার ইন্টারেস্ট রেট মোর দেন 20%, কারণ আমি যে টাকাটা নিয়েছি গত 30 বছরে ব্যাংক থেকে, সবগুলো এখন ডলার ডিভ্যালুয়েশনের কারণে 70% হয়ে গেছে ইউজেবল ফান্ড হয়ে গেছে 70%, ইন্টারেস্ট দিচ্ছি আমি 100%-এর উপর। তাহলে আমার ইন্টারেস্ট রেট ইস জাম্প অন ওভার 20%। সব কিছু মিলে আমি মনে করি, আমি আবারও বলবো, আমি অর্থনীতির ছাত্র না, আমি আমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। সমাধান কি হবে সেই দুঃসাহস আমার নেই, কারণ এটার জন্য আপনারা যারা বিজনেস রিপোর্টিং করেন, সাংবাদিক আছেন, অর্থনীতিবিদ আছেন, গবেষক আছেন, ওনাদেরকে ডাকতে হবে সমাধানের জন্য। আমি আমার পেইনের কথা বলছি, আমি আমার সেক্টরের কথা বলছি, আমার সামনে কি হতে পারে সেটা নিয়ে আমি ভাবছি। কিন্তু সেগুলোকে সমাধানের কথা যদি বলেন, আমি আবারও বলবো, সম্ভবত দেং চিয়াওপিং, চাইনিজ লিডার, যখন চায়নাকে ওপেন করা হলো, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি তো কমিউনিস্টিজমের কবর দিয়ে ফেলছেন। তো উনি একটা কথা বলেছিলেন,
I really don't like to see whether cat is black or white. I want to see whether the cat can catch the rat at the right time. অর্থাৎ বিড়াল কালো কি সাদা আমার কাছে ইম্পর্টেন্ট না, বিড়ালটা ইঁদুরটাকে সঠিক সময়ে ধরতে পেরেছে কিনা। তো চায়না কমিউনিস্ট না নন কমিউনিস্ট নট এন ইম্পর্টেন্ট হচ্ছে চাইনিজ মানুষ খেতে পারছেন। অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলে একটি কমিউনিস্ট কান্ট্রি আজকে ক্যাপিটালিজমকে ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে এখন বলতে গেলে রুল করার চেষ্টা করছে। আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। আমি যদি বলেন সব শেষ হয়ে গেছে, না, সব শেষ হয়ে যায়নি। আমাদের আশার আলোর একটা জায়গা, সেটা হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সক্ষমতার জায়গাটাকে সবসময় বড় করে দেখি। ওনার মতো আরেকজন প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা আই মিন ডাউট, বিকজ ওনার মাথার মধ্যে পুরো দেশটা সম্পর্কে যে স্বচ্ছ ধারণা সেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নেই। আমার এখনো আসার জায়গা হচ্ছে এটা, ওনাকে যদি রাইটলি ডেটাগুলো দেওয়া যায়, উনি যদি সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে এবং বেসড অন দ্য রিয়েল ফ্যাক্ট অ্যান্ড ফিগারের উপর সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি মনে করি যে এই মিরাকেলের দেশ, আমাদের তো বলা হয় যে কান্ট্রি অফ মিরাকেল, এবং আমি বলি যে রেজিলিয়েন্ট বলা হয় যে আমাদের এখনো যে সুযোগগুলো সামনে আছে, সুযোগগুলো আমরা কাজে লাগিয়ে হয়তো আমাদের প্রজন্ম পারবে না, কিন্তু আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা হয়তো আবার নতুন করে চেষ্টা করবে। আমি সবসময় একটা কথা বলে দেখেন, বঙ্গবন্ধুর ডাকে ৭১ আমাদের আগের প্রজন্ম যুদ্ধ করে আমাদের একটা লাল সবুজের পতাকা দিয়েছে, আর আমাদের প্রজন্ম যারা ৮০ দশকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, রাস্তা ছিল না, ঘাট ছিল না, আমাদের পকেটে পয়সা ছিল না, কেউ কৃষকের ছেলে, কেউ শিক্ষকের ছেলে, কেউ মসজিদের মুয়াজ্জিম ইমামের ছেলে, আমরা এসে বাংলাদেশের অর্থনীতির মানচিত্রটাই বদলে দিয়েছি। এখন আমার আশার কথা যেমন আগামী প্রজন্ম, আমার দুরাশার কথা হচ্ছে আগামী প্রজন্ম। যে স্বপ্ন নিয়ে আমাদের কাছে একটা লাল সবুজের পতাকা দিয়েছিল, সেই পতাকাটা হাতে নিয়ে আমরা যারা ৮০ দশকে এই অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ থেকে একটা আলোকিত বাংলাদেশ রূপান্তরিত করতে পেরেছি, অবশ্যই এখানে রাজনীতিবিদদের ভূমিকা আছে। কারণ আমি মনে করি বাংলাদেশে যতগুলো সুন্দর ফুল ফুটেছে তার পেছনের কারিগর রাজনীতিবিদ, আর যতগুলো ফুল ঝরে গেছে তার পেছনের কারিগর রাজনীতিবিদ। দিন শেষে কিন্তু দেশটা চালাবেন রাজনীতিবিদরা, দে আর ইন দ্য ড্রাইভিং সিট। একটাই আসার জায়গা, উই হ্যাভ এ ভেরি গুড ড্রাইভার, কিন্তু শুধু ড্রাইভার তো আর গাড়ি চালায় না। সঠিক তথ্য যেটা বললেন, শুধু ড্রাইভার কিন্তু গাড়ি চালায় না, গাড়ির সাথে যারা থাকেন তাদের যদি ইঞ্জিন সম্পর্কে রং ধারণা দেন, ড্রাইভারকে যদি না বললেন যে ভাই এই বা ম্যাডাম এই গাড়ি নিয়ে আপনি চিটাগং যেতে পারবেন না, এটাতে রেডিয়েটরের সমস্যা আছে, এটাতে প্লাকের সমস্যা, তখন কিন্তু আপনি ড্রাইভার কিন্তু কুমিল্লায় গিয়ে গাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আমার ভরসা আছে, সত্যিকার অর্থে অনেস্টলি বলছি। আমি অনেক কাছ থেকে দেখেছি এবং গত ১৫ বছরে ওনার অক্লান্ত পরিশ্রম দেখেছি। অর্থনীতি অনেক ফুল উনি ফুটিয়েছেন, কোভিডটাকে উনি চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন। কিন্তু কোভিডকালীন সময় আমার কাছে কেন জানি মনে হয় ওনার যেই মাস কমিউনিকেশন ছিল, যে সবার সাথে আলোচনা করার যে সুযোগ ছিল, আমি একসময় দেখতাম গণভবনে রাজনীতিবিদ যেতেন, সুশীল সমাজের প্রতিনিধি, উনি কথা বলতেন, ঠাট্টা করতেন, ওনার অনেক ইনফরমেশন নিতেন, দিন শেষ সিদ্ধান্ত নিতেননি। কিন্তু কোভিডের সময় ওনার সামনে যাওয়ার যে সুযোগটা কমে গেল, কারণ স্বাস্থ্যগত কারণে, তখন কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় উনি ওনার ডেটার যে ভান্ডার, যেটা সঠিক তথ্য ভান্ডার যেটা, এটা ছোট হয়ে গেছে। এবং এই ছোট হয়ে যাওয়ার কারণেই সিদ্ধান্তগুলো সঠিক হয়নি বলে আমার মনে হচ্ছে। কারণ আপনি যদি বলেন 48 বিলিয়ন ডলার্সের রিজার্ভ যখন দেখেন, তখন আপনি তো উৎসাহী হয়ে বড় বড় মেগা প্রজেক্ট নেবেন। তখন ওয়ার্ল্ড ব্যাংক এসে বলেন আপনার ইউজেবল রিজার্ভ 20 বিলিয়ন, IMF যখন বলে ইউজেবল রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন, তখন তো আপনি আকাশ থেকে পড়বেন। আপনি যখন দেখেন $52 বিলিয়ন এক্সপোর্ট, কিন্তু হিসাব যখন মিলিয়ে দেখেন যে এত এক্সপোর্ট হওয়ার পরেও টাকা গেল কোথায়, তখন তো আপনার সিদ্ধান্ত। আমি বুঝি না যে $50 বিলিয়ন এক্সপোর্ট, $20 বিলিয়ন রেমিটেন্স, 70 বিলিয়ন, 10 বিলিয়ন হচ্ছে আমার এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সবকিছু মিলে $80 বিলিয়ন যে নেট ইনকাম, তো সেই ইনকামে তো হঠাৎ করে রিজার্ভ 20 বিলিয়নে নেমে যাওয়ার কথা না। এবং ইম্পোর্ট টাইট করার পরেও সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমার কাছে হ্যাভ এ বিগ কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আমার কাছে হিসাবটা কিন্তু ক্লিয়ার। যদি $50 বিলিয়ন এক্সপোর্ট হতো,
$20 বিলিয়ন রেমিটেন্স হতো, তাহলে আমি $70 বিলিয়ন হাতে পেলাম। আমার $10 বিলিয়ন এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সবকিছু মিলে $80 বিলিয়ন ইনকামে আমার আমি যদি রেভিনিউ ইনকাম বলে $80 বিলিয়ন রেভিনিউ ইনকাম, আমার রেভিনিউ এক্সপেন্সেস $80 বিলিয়ন, তাদের $40 বিলিয়ন রিজার্ভ থাকে, আমার রিজার্ভ $20 বিলিয়ন নামলো কেন? তাহলে হয় এক্সপোর্ট যে ফিগার দেখা হচ্ছে এটা ভুল, অথবা ইম্পোর্ট ফিগার যেটা কম দেখা হচ্ছে এটা ভুল, অথবা রিজার্ভ যেটা দেখিয়েছিলেন সেটা ভুল। অর্থাৎ এই তিনটা ভুল, কোনো না কোনো জায়গায় ভুল হওয়ার কারণে আমরা সিদ্ধান্তগুলো ভুল নিয়েছি, তার কম্পেনসেশন আমরা এখন করছি। সরকার চেষ্টা করলে তো হবে না। একবার যখন ভুল হয়ে যায় সেই ভুলটাকে শুধরিয়ে আপনি রেভিনিউ জেনারেট করতে হবে। ব্যবসা না হলে রেভিনিউ করতে জেনারেট করবেন আপনি। ইম্পোর্ট কমালেন, ইম্পোর্ট কমানোর পরে কি হবে? ইম্পোর্টের উপর যে রেভিনিউ পেতেন কাস্টমস হাউসের, রেভিনিউ কমে যাবে। রেভিনিউ কমে নাই, কেন কমে নাই? দেখেন, আপনি আগে $1 ইম্পোর্ট করে $1 মালের উপর 30% যদি ট্যাক্স হয়, সেটা আপনি পেতেন 86 টাকার উপর 30%। আপনি এখন কিন্তু 110 টাকার উপর 30%। দ্যাট মিনস আপনার রেভিনিউ বেড়েছে। কিন্তু এই রেভিনিউ বেড়েছে, এটা নিয়ে কেউ কথা বলছে না। এই রেভিনিউ বাড়াতে গিয়ে জিনিসপত্রের দাম বেড়েছে কত? এমনি বেরোচ্ছে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে, আবার ওটার উপর ডিউটি। আগে ডিউটি দিতেন 86 এর উপর 30%, 324 বা 25 টাকা, এখন ডিউটি দিচ্ছেন 110 টাকার উপর 30%, 33 টাকা। আমি অঙ্কে খুব কাঁচা না, হিসাবটা আপনি দেখেন। আপনি এখন $100 যেই মাল আনছেন, সেই মালের উপর আগে যদি 30% ডিউটি হতো, আপনি ডিউটি দিতেন 86 এর 30% 324 টাকা। এখন ডিউটি দিচ্ছেন 30% ডিউটি অন 110 টাকার উপর। 110 টাকার উপর 30% মানে 30 টাকা, ওদিকে 10 টাকার উপর 30% মানে 3 টাকা, আপনি দিচ্ছেন 33 টাকা। আগে দিতেন কত, এখন দিতেন কত? রেভিনিউ ইনকাম গভর্নমেন্টের বেড়েছে, এনবিআর বলছে আমার তো রেভিনিউ ইনকাম ভালো আছে, কিন্তু এই রেভিনিউ ইনকাম বাড়তে গিয়ে ইনফ্লেশনের উপর ডাইরেক্ট এফেক্ট হয়েছে, তাই না? তাহলে এই যে ডাবল এফেক্টের কারণে, যে ইনফ্লেশনের কারণে যে অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে এবং স্থবিরতার দিকে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে রিগেইন করবেন, এটার জন্য রীতিমতো একটা বড় ধরনের গবেষণা প্রয়োজন। I'm not the right person to do it. রাইট, এটা পলিসি মেকিং বা সরকারে যারা আছে তারা নিশ্চয়ই শুনবে এবং তারা হয়তো এখান থেকে লেসন নেবে। এই যে আপনার অনেক চ্যালেঞ্জেসের কথা বলছেন, তো আপনি ধরেন যে 25,000 লোক আপনার গ্রুপে কাজ করে এবং আপনাদের ব্যাংক লোন আছে, সব কিছু, এই যে এক্সচেঞ্জ রেট বলছেন, তা আপনি কিভাবে আসলে এটা এখন ম্যানেজ করছেন কিভাবে? আমি বলছি আমি ম্যানেজ করতে পারছি না। আচ্ছা, আমি আজকে সকালবেলা একজনের সাথে শেয়ার করলাম, আমি তো ব্যর্থ হয়ে গেছি, আমি ব্যর্থ হয়ে গেছি, আমার মতো অনেক বন্ধু বান্ধব ব্যর্থ হয়ে গেছে। তারপরও দেশটা তো আছে, আমি ব্যর্থ হলো আরেকজন তো সামনের দিকে এগিয়ে আসবে। আমরা যখন শুরু করেছিলাম তোমাদের কিছুই ছিল না, রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, ক্যাপিটাল ছিল না। আমরা তো রাজনীতিবিদদের সহযোগিতায়, পলিসি মেকারদের সহযোগিতায়, আমাদের অক্লান্ত পরিশ্রম এখানে এসেছি। আমি ব্যর্থ হয়ে গেলাম, তার অর্থ এই নয় যে আপনি ব্যর্থ হয়ে যাবেন। শ্রীলঙ্কা যদি পারে, আমি কেন পারবো না? আবার আমি বলি, শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে যারা উল্লাস প্রকাশ করে তার দলে আমি না। কারণ স্মল ইকোনমি, $4 বিলিয়ন একটা ইকোনমি ধ্বংস হলো কি, ঘুরে দাঁড়ালো কি? কারণ বুঝতে হবে যে ইকোনমির সাইজটা কত। স্মল ইকোনমি, $4-5 বিলিয়ন মনে হয় তাদের রিজার্ভ, তাদের আমাদের 1/3 না তাদের জিডিপি, তাই না? সেখানে ধ্বংসের দ্বার প্রান্তে গেলেও কতটুকু গেছিল, ওখান থেকে তারা ধরেন যে একটা অলমোস্ট কলাপস অবস্থা থেকে তারা রিকভার করছে। রিকভার হবে, কখন হবে সেটা হচ্ছে কথা। রাইট, আমি মনে করি এখনো যদি আপনি যদি আবার, আমি কিন্তু সবসময় আশাবাদী। আমি এখন যেভাবে কথা বলি, আমি 6 মাস আগে ওভাবে কথা বলতাম না, 1 বছর আগেও কিন্তু আমি কেন কথা বলতাম না? যখন $50 বিলিয়ন এক্সপোর্ট দেখি, রিজার্ভ দেখি, $50 বিলিয়ন এক্সপোর্ট দেখি, আমি তো আশাবাদী হওয়ার কথা ছিল। কিন্তু আমি এখন দেখছি যে বাবা, আমার সবকিছু এত বড় ছিল, হঠাৎ করে আমি ডুবে গেলাম কেন? এই আপনি যেটা বলছিলেন, সঠিক তথ্য উপাত্তের অভাব। আমি আবারও বলবো, যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক তথ্য উপাত্ত, অনেকে তো জনসংখ্যার এটা নিয়েও কোশ্চেন করে যে আসলে যে দেশে বলতে পারছেন না যে 18 কোটি না 20 কোটি। এবং ইন্টারেস্টিং, আপনি যে তথ্য উপাত্তের কথা বলছেন, আমাদের যে ধান উৎপাদন হয়, চাল উৎপাদন হয়, তো তাতে আমরা সব
কনজাম্পশনের পরেও সারপ্লাস, কিন্তু প্রতি বছরই ইম্পোর্ট করতে হয়। তো তার মানে কি কোথাও একটা সমস্যা আছে তথ্য উপাত্তের মধ্যে, আইদার প্রোডাকশনে। আপনি দেখেন ধানে সারপ্লাস, তাহলে এত গম কেন আসে? এক্স্যাক্টলি, ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে আমরা কিন্তু গমের দিকে চলে গেছি। আজকে যদি গমের দিকে না গিয়ে যদি পুরো ফুড হ্যাবিটটা ধানের উপর থাকতো, তাহলে ধান কিন্তু সারপ্লাস হতো না। আপনি যদি হিসাব করেন বাংলাদেশে, তাও তো সারপ্লাস না, ইম্পোর্ট করতে হয় কেন? আমি সারপ্লাসটাকে ধরেই রাখলাম, কিন্তু আপনাকে এই সারপ্লাসটাকে সারপ্লাস করার জন্য অল্টারনেটিভ ফুড কত ইম্পোর্ট করতে হচ্ছে। আপনি যদি 5 বছর আগে বাংলাদেশের গমের ইম্পোর্টের হিসাব দেখেন, বাংলাদেশের গম প্রায় 90% ইম্পোর্ট হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে লোকালে কোনো গম হয় কিনা আমি জানি না। হ্যাঁ, তাহলে যে আপনি 5 বছর আগে বাংলাদেশে প্রতি বছর কত মেট্রিক টন গম ইম্পোর্ট হতো, এখন প্রতি মেট্রিক টন গম ইম্পোর্ট কত হচ্ছে। দ্যাট মিনস মানুষের যে কনজাম্পশনের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে চাল থেকে রুটির দিকে যাচ্ছে, তাহলে চালের কনজাম্পশন কমে যাচ্ছে। আগে মানুষ কোনো সকালে পান্তা ভাত খেয়ে শুরু করতো, রাতেও ভাত খেয়ে ঘুমাতো। এখন কিন্তু সকালবেলা মানুষ 2টা রুটি খায়, পাউরুটি না খেলেও, তাই না? তাহলে আপনার যে ওই ভাতের সংখ্যাটা কমে গেছে না? তা আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের অনেক গবেষণা করার প্রয়োজন আছে। আমি সবসময় বলি, একটা পরিবার চালাতে হলে আপনার ফ্যাক্টস এন্ড ফিগারগুলোকে রাইটলি করতে হবে। তো আপনারা তো ধরেন যে বিজনেস কমিউনিটিতে আছেন, আপনি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতেও আছেন, তো আপনার কি সরকারের এই যে পলিসি মেকারদের সাথে তো আপনাদের মিটিং হচ্ছে, প্রতিনিয়ত মিটিং হচ্ছে। আপনি দেখেন গত সপ্তাহে আমি যতটুকু জানি যে বিজেএমির প্রেসিডেন্ট, বিটেমের প্রেসিডেন্ট, বিকেএমের প্রেসিডেন্ট মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করছেন, ফাইন্যান্স সেক্রেটারির সাথে দেখা করছেন, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে দেখা করছেন। আমরা আমাদের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি। সমস্যা হয়ে গেছে কি, আপনি যদি আমাকে প্রতিপক্ষ ভাবেন তাহলে কিন্তু হবে না। আর আমি যদি রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ ভাবি বা ব্যুরোক্রেসিকে প্রতিপক্ষ ভাবি, তাহলে হবে না। আমি মনে করি আমাদের যে অ্যাচিভমেন্টগুলো ছিল, আপনি 70-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তার পরবর্তী অর্থনৈতিক বিনির্মাণের জন্য, অল অ্যাচিভমেন্ট ইজ কালেকটিভ এবং অল ফেলিয়ার্স অলসো কালেকটিভ। এককভাবে কারো কোনো কারণে আমাদের ফেলিওর না। কিন্তু আমি যদি বলি রাজনীতিবিদদের কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, আই এম ডুইং মিস্টেক। আমি যদি বলি ব্যুরোক্রেসির কারণে দেশের অর্থনীতি শেষ হয়ে, আই এম ডুইং মিস্টেক। আর আপনি যদি বলেন ব্যবসায়ীদের চুরির কারণে দেশের অর্থনীতি, ইউ আর ডুইং মিস্টেক। দ্য ফেলিওর যদি হয়ে থাকে, এটা কালেকটিভ ফেলিওর। আমরা সবাই মিলে কোনো জায়গায় ভুল করেছি। আবার যে অ্যাচিভমেন্টগুলো, সেই যদি আমি যদি বলি আমি ব্যবসায়ী হিসেবে অক্লান্ত পরিশ্রম করে দেশের চেহারা বাঁধিয়ে দিয়েছি, আই এম ডুইং মিস্টেক। আপনি যদি রাজনীতিবিদ বলেন আমাদের সততা এবং আমাদের কারণে দেশের এই অবস্থা, হি ইজ ডুইং মিস্টেক। আবার ব্যুরোক্রেসি যদি বলা যে আমরা দিনরাত পরিশ্রম করে দেখি, ইটস এ কালেকটিভ। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, একজন সাংবাদিক বন্ধু থেকে শুরু করে, আমাদের সবার যৌথ এফোর্টস আমরা এখানে আসছি। আর আমাদের যে ভুলগুলো, সেগুলোর পেছনেও আমাদের কিন্তু আমার কোনো না কোনো জায়গায় দায় আছে। আমি যদি একজন ব্যবসায়ী হিসেবে বলে আমার কোনো দায় নেই, আই এম ডুইং মিস্টেক। রাইট ভাই, আমরা একদম শেষের দিকে আমরা শেষ করব। আপনি ধরেন যে শুরুতে বলছিলেন যে এই যে কিছু ভুল হয়েছে, কিছু কারেক্টিভ মেজার্স দরকার। সো আপনার কি কোনো একজন উদ্যোক্তা হিসেবে এই কি কারেক্টিভ মেজার্স নেওয়া উচিত আপনি মনে করেন? আমি মনে করি যে ম্যানুফ্যাকচারিং খাতকে বাঁচিয়ে রাখার জন্য যত রকমের আয়োজন করা হচ্ছে। আপনি দেখেন বিদ্যুতের দাম বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন, ফান্ড ইন্টারেস্ট রেট বাড়ালেন, আবার ইনসেন্টিভও কাট করলেন। সাম্প্রতিক সময়ে এক্সপোর্টের উপর ইনসেন্টিভ কাট করছেন, বা কিছু কিছু ইনসেন্টিভ 1% কমিয়েছেন, কিছু কিছু ইনসেন্টিভ 5% কমিয়েছেন। ফুড প্রসেসিং এর উপর 20 ছিল। আমি কিন্তু ইনসেন্টিভ বা সাবসিডাইজ ইকোনমিতে পার্সোনালি বিশ্বাস করি না। কিন্তু কথা হচ্ছে ইনসেন্টিভ বা সাবসিডি দেয় কেন, কখন দেয়? প্রয়োজন আছে বলে দেয়, সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য দেয়। এমন কি ঘটনা ঘটেছে গত 3 বছরে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতে, নট অনলি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, সব ম্যানুফ্যাকচারিং খাতে এমন কি ঘটনা ঘটেছে যে আমাদের সাবসিডি উইথড্র করতে হবে? না, সরকার বলছে এলডিসি গ্রাজুয়েশনের সাথে আমার কথা হচ্ছে যে আমি আবারও বলবো যে এলডিসি গ্রাজুয়েশনের সাথে অ্যালায়েন্স করতে গিয়ে আপনি কি এলডিসিতে থেকে যাবেন? আচ্ছা, কোয়েশ্চেন। আপনি এলডিসি গ্রাজুয়েশন করবেন, স্বপ্ন দেখছেন, সেটার জন্য আবার কি আপনি দরিদ্র হয়ে যাবেন? আজকে আপনার পার ক্যাপিটাল ইনকাম $3000 উপরে চলে গেছে বলে আপনি গ্রাজুয়েশন কথা বলছেন। আগামী ফিসক্যাল ইয়ারে যদি আপনার ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম যদি $2000 নামে, তাহলে আপনি কি এলডিসি গ্রাজুয়েশনে যাবেন? এই $2000 নামার সম্ভাবনা কি দেখছি না? এই যে কথা বলে এলডিসি গ্রাজুয়েশনের কারণে আমাদের এটা করতে হবে। আমি কিন্তু আবারও বলবো, আমি কিন্তু সাবসিডাইজড ইকোনমির পক্ষে না। আমি মার্কেট ইকোনমি মানুষ, আমি সাবসিডিতে বিশ্বাস করি না। কিন্তু সাবসিডির যে কনসেপ্টটা ইকোনমিতে আছে,
আজকে ইউরোপিয়ানরা যে বছর বেশি দুধ উৎপাদিত হয় সেই বছর দুধের দাম ধরে রাখার জন্য দুধ নদীতে সাগরে ফেলে দেয় কৃষককে বাঁচানোর জন্য। সে যদি বলতো উই ডোন্ট কেয়ার, মার্কেট উইল ফিক্স দ্য মিল্ক প্রাইস, কৃষক মানে ফার্মার সব মরে যেত। চায়না সাবসিডি দেয় ডিফারেন্ট ফর্মে, সাবসিডি দিতে হবে, ক্যাশ ইনসেন্টিভে সাবসিডি দিতে হবে, আই ডোন্ট বিলিভ ইট। আমরা ক্যাশ ইনসেন্টিভে সাবসিডি দিতে হবে, আমি যদি আপনি যদি বলেন ঠিক আছে আমাদের গ্যাসের দাম কমালে কি এলডিসি গ্রাজুয়েশনের জন্য কোনো ক্ষতি হবে? কথা ইন্টারেস্ট রেটটাকে যদি সহনীয় পর্যায়ে রাখেন এলডিসি, আপনি ক্যাশ ইনসেন্টিভ বন্ধ করলেন, তাহলে অন্যান্য ইনসেন্টিভ তো দিতে পারেন। মানে অনেকভাবে দেওয়া যেতে পারে, অনেকভাবে দেওয়া। আমাদের ইউটিলিটি বিলে আপনার কি এখানে একটা সাপোর্ট দিতে পারে? আপনি যদি বলেন যে ঠিক আছে এই অমুক জায়গায় ইন্ডাস্ট্রি করলে আমি 5 টাকা করে বিদ্যুৎ দেবো, কথার কথা ইন্ডিয়াতে স্টেট ওয়াইজ ভাগ আছে। ইন্ডিয়াতে কোনো স্টেজে বিদ্যুৎ দাম বেশি, কোনো স্টেটে বিদ্যুৎ দাম কম। চায়নাতেও কিন্তু সেম। চায়নাতে যদি আপনি সাংহাইতে ইন্ডাস্ট্রি করতে গেলে কস্ট অফ ডুইং বিজনেস ডিফারেন্ট, আপনি যদি হুবেই প্রভিন্সে গিয়ে করেন কস্ট অফ ডুইং বিজনেস ইজ ডিফারেন্ট। ইনসেন্টিভ দেওয়ার জন্য কিন্তু বা সাবসিডি দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ক্যাশ ইনসেন্টিভ না, দেয়ার আর সো মেনি ইস্যুস। আপনি সবগুলোকে ফ্রিজ করে দিলেন, 12 টাকার গ্যাসকে আপনি 30 টাকায় নিয়ে গেলেন, ডিজেলের দাম বাড়িয়ে দিলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন, শ্রমিকের বেতন বাড়ালেন, ইন্টারেস্ট রেট বাড়ালেন, ইনসেন্টিভও কমালেন। সো এলডিসি গ্রাজুয়েশন বলতে কি বুঝায়? I really don't know the definition of the LDC graduation. যে low developed country LDC, right? এটাই তো নাকি least development country LDC। এখান থেকে গ্রাজুয়েট হয়ে আমি low middle ইনকামে যাব। এটা যেতে হলে তো আপনার ইনকাম বাড়াতে হবে, রাইট? 12% ইনফ্লেশন দিয়ে আপনি যদি এককভাবে আপনার ইনকামের কথা বলেন, আপনার ইনকাম বেড়েছে না কমেছে? রাইট, ইনফ্লেশন ধরলে তো কমেছে। তাহলে আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম যখন কমেছে, সমষ্টিকভাবে জাতির ইনকামও কমেছে। হ্যাঁ, জাতির ইনকাম পারচেজিং পাওয়ার তো সবারই কমেছে। তাহলে আমি যে এই যে এলডিসি গ্রাজুয়েশন এখন যেখানে যাই কথাটা শুনি, আমারও তো ভালো লাগে। এলডিসি কেন ভাই? আমি উন্নত বিশ্বে বাস করতে চাই। আমার এই আর যে কদিন হায়াত আছে, যে সময় আছে, যে পরিশ্রম করেছি গত 35 বছরে, এটা স্বপ্নের পেছনে ছুটেছি। আমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের বাসিন্দা হওয়ার জন্য এত কষ্ট করিনি। আমার স্বপ্ন ছিল আমি উচ্চবিত্ত হব, সেই স্বপ্ন থেকে আমি এখনো যাইনি। কিন্তু এই উচ্চবিত্ত হওয়ার জন্য আপনি যদি একটা ক্যাসেট বাজাতেই থাকেন, আমি আবারও রিপিট করব, গ্যাসের দাম বাড়াতে হলো, বিদ্যুৎ দাম বাড়াতে হলো, ডিজেলের দাম বাড়াতে হলো, শ্রমিকের বেতন বাড়াতে, দিস আর অল নিডস। আমি সুদের হারও বাড়াতে হলো, দিস আর অল নিডস। ধরে নিলাম এগুলোর যৌক্তিক কারণ আছে, বাড়ালেন। তাহলে ম্যানুফ্যাকচারিং খাত বাঁচবে কি দিয়ে? ইনসেন্টিভ 1%, খুব বেশি না। কিন্তু আপনার এখানে বলে যাওয়ার পরে আপনি যেমন একটা গিফটের খাম দিলে আমার কিন্তু ভালো লাগে, খুব বড় কিছু না, কিন্তু ও গেলাম আমাকে রেসপেক্ট করে 500 টাকা, আমরা টেলিভিশনের টক শো গেলে 1000 টাকা দেয়, খুব খুশি লাগে। হ্যাঁ, কারণ সম্মানই না। এই যে এত পরিশ্রম করার পরে ম্যানুফ্যাকচারাররা একটা সম্মানই তো আশা করতে পারে, অবশ্যই, তাই না? এবং আলোচনা না করে এই যে ইনসেন্টিভটা কাট করলেন, এটা কিন্তু বিজনেস কোনো ফোরামে আলোচনা হয়নি। অল অন সাডেন আমরা একটা গ্যাজেট নোটিফিকেশন পেলাম, এবং সেখানে কিছু এইচএস কোড বলা হয়েছে যে এগুলাতে ইনসেন্টিভ দেওয়া হবে না। আমি দুষ্টুমি করি, বলি ভাই প্যান্টে ইনসেন্টিভ নাই, এইচএস কোড আন্ডারে তো। শার্টে নাই ইনসেন্টিভ, হাফ প্যান্টে ইনসেন্টিভ নাই, তাহলে ইনসেন্টিভ আছে কিসে? অন্তর্বাসে। ছোট্ট কাপড় লাগে, আন্ডার গার্মেন্টসের সাইজ এত ছোট হয়ে গেছে, এখন ইনসেন্টিভ দিল কি না দিল কি? আপনি দেখেন একজন ক্রিকেটার আপাদমস্তক তার গায়ে পলিস্টার প্যান্ট পরে, ভিতরে শর্টস পরে, ক্যাপ দেয়, বললেন যে আপনি ম্যানমেড ফাইবারের উপর ইনসেন্টিভ থাকবে, কিন্তু আবার বলছেন এইচএস কোডের আন্ডারে প্যান্টের উপর ইনসেন্টিভ নাই, টি শার্টের উপর ইনসেন্টিভ নাই। কিসের উপর ইনসেন্টিভ? ক্যাপের উপর ইনসেন্টিভ আছে। 3টা এইচএস কোডের মধ্যে ক্যাপটা আমি দেখলাম যে ইনসেন্টিভের ভিতরে আছে, আর 2টি ইনসেন্টিভ বাইরে। আবার বলছেন আপনি ম্যানমেড ফাইবার ইনসেন্টিভ দিচ্ছেন, আবার ম্যানমেড ফাইবার দিয়ে যদি লং প্যান্ট বানালে সেখানে ইনসেন্টিভ নেই, টি শার্ট বানালে ইনসেন্টিভ নেই। তাহলে ইনসেন্টিভ কি আছে? প্রবলি আন্ডার গার্মেন্টসে আছে। আন্ডার গার্মেন্টসে কাপড় লাগে কত, ভ্যালুও কত, কি ইনসেন্টিভ দেবেন আপনি? রাইট। তো ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততা সত্ত্বেও টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য, এবং আপনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জেস এবং সম্ভাবনাও আপনি বলেছেন যে আপনি হতাশ না, আশাবাদী। তো সব কিছুই আসলে
আশা করি যে দর্শকরা এগুলো দেখবে এবং অনেক তারা ইনসাইটস পাবে। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অনেক কথাই বলে ফেললাম, রাইট, কিছু কিছু অপ্রিয় সত্য কথাও বলে ফেললাম। দর্শক আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা ওয়েল গ্রুপ, সেটার চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলাম সাহেবের সঙ্গে। দর্শক আমরা আলোচনা করলাম, আমরা চেষ্টা করেছি যে ব্যবসা বাণিজ্যে যে প্রবলেমসগুলো আছে এবং আসলে ইকোনমিতে যে চ্যালেঞ্জেসগুলো এখন সবাই ফেস করছে, ইনফ্লেশন তো আসলে এটা জাস্ট সবারই পারচেজিং পাওয়ার কমিয়ে দিয়েছে এবং সেটার কিন্তু ইম্প্যাক্ট আসলে প্রোডাকশনেও পড়ছে, যেহেতু কনজাম্পশন কম, প্রোডাকশন কম, সুদের হার বেড়ে যাওয়া, গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়া, সব কিছু আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টর খুব চ্যালেঞ্জেসের মধ্যে আছে, আমরা সেটাই জানতে পারলাম। দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।